ওয়েলকাম গাইজ, অভির গল্প বই চ্যানেলের গল্প হলো সত্যি সিরিজের 7th এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। দীর্ঘদিন এই চ্যানেলে আমি কোনো গল্প দিতে পারিনি, তার কারণ আমাদের স্টেট যে সময়টার উপর দিয়ে যাচ্ছে তার জন্য আমরা সবাই খুবই চিন্তিত এবং সবাই চায় আরজিকর যে ঘটনা ঘটেছে তার সুবিচার হোক। প্রতিবাদ এখনো চলছে এবং তার মাঝেই আমি এই গল্পটা দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্প শুরু করি। গল্পটা আমি শুনেছি আমার একজন কাকার থেকে, গুরু কাকা। গল্পটা শুরু হয় একটা ইট ভাটাকে ঘিরে। ইট ভাটা যেখানে আমাদের বাড়ি তৈরির ইট তৈরি হয়। একটি গ্রামে একটা বড় জায়গা ঘিরে ইট ভাটাটি ছিল। সেখানে গ্রামের লোক ছাড়াও আশেপাশে এলাকা থেকে লোক কাজ করতেন। একসময় ওই ইট ভাটাতে একজন বিহারি কাজ করতে আসেন, নাম দীনেশ আগরওয়াল। সবাই তাকে আগরওয়ালজি নামেই চেনেন। তো আগরওয়ালজি ইট ভাটার কাছাকাছি থাকার জন্য একটি রুম খুঁজছিলেন এবং অবশেষে একদম হাঁটা পথে, মানে ইট ভাটা থেকে একদম হাঁটা পথে একটি রুম পেলেন, যে রুমটা ছাদের উপরে, মানে চিলেকোঠা রুম। নতুন জায়গায় সেই রুমটিতে থাকতে শুরু করলেন। অফিস সংক্রান্ত কাজে তিনি এতই ব্যস্ত ছিলেন যে ভালো করে একটু নিঃশ্বাস নিতে পারছিলেন না। 15 দিন মতো কাজ করার পর তিনি কাজের প্যাটার্নটা কিছুটা বুঝে যেতে নিজের জন্য কিছুটা সময় বার করতে পারলেন, মানে ফ্রি টাইম স্পেন্ড করতে পারলেন। তো তিনি সেই অবসর সময়ে ছাদের দিকে তাকিয়ে বসে বসে মনোরম প্রকৃতিকে দেখতেন। কারণ তার ছাদ থেকে গ্রামের যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যি খুবই সুন্দর। এই কদিনের মধ্যেই সেই জায়গাটা তার খুব ভালো লেগে যায়। তিনি বাড়িতে এসে রান্না বান্না করে ঠিক 9:30টার সময় খেতে বসতেন এবং 10টার মধ্যে খাওয়া দাওয়া গুছিয়ে শুয়ে পড়তেন। তো এই কদিনে এই বিল্ডিংয়ের একটি বাচ্চার সাথে আগরওয়ালজির বেশ ভাব হয়ে যায়। অফিসের আসা যাওয়াতে তাদের দুজনের মধ্যে কথাবার্তা না হলেই নয়। প্রত্যেক দিন দুজন দুজনের খবর নেয়। বাচ্চাটার বাবা মাও আগরওয়ালজিকে খুব ভালোবাসেন। এরকম ভদ্রলোক খুব কমই দেখা যায়। তো বাড়িতে 16 দিনের মাথায় রাতে আগরওয়ালজি খেয়ে টিয়ে বিছানা নেবেন, মানে বিছানা রেডি করছেন। এমন এক সময় ছাদের মধ্যে ধুপধুপ পায়ের আওয়াজ শুনতে পান এবং তার সঙ্গে একটি বাচ্চার হাসির আওয়াজ। আগরওয়ালজি বিছানার মধ্যে থমকে বসে পড়েন এবং কান দিয়ে ভালো করে শুনতে চেষ্টা করেন যে যেটা তিনি শুনলেন সেটা সত্যি। এত রাত্রে বাচ্চা। তিনি চিন্তা করে দেখলেন যে এই বিল্ডিংয়ে মাত্র একটি বাচ্চা রয়েছে। তো তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি শুনলাম? বাচ্চাটা এত রাতে ছাদে চলে এসছে, তার বাবা মা কেউ দেখেনি? তিনি আবার কান পেতে রইলেন এবং সত্যি শুনতে পেলেন যে একটি বাচ্চা ছাদের এই মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে এবং আসছে এবং মাঝে মধ্যেই খিলখিলিয়ে হেসে উঠছে। আগরওয়ালজি ধরপড়িয়ে খাট থেকে নেমে এলেন এবং খুব তাড়াতাড়ি দরজাটা খুলতেই দেখলেন ছাদের ওপাশ থেকে দৌড়ে একটা বাচ্চা সিঁড়ির দিকে চলে গেল। আগরওয়ালজি বাইরে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কি চিন্তা করলেন, তারপর আবার ঘরের মধ্যে চলে এলেন। এত রাতে বাচ্চাটা ছাদের মধ্যে ঘুরছে, বাবা মার কোনো হুঁশ নেই। এখনকার বাবা মা বটে, একটা করে বাচ্চা তবু সামলাতে পারে না। তিনি ছাদে বেরিয়ে দেখলেন ছাদের দরজাটা খোলা
তিনি ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আবার ফিরে এলেন তার নিজের রুমে বসে তিনি চিন্তা করতে থাকলেন ব্যাপারটা নিয়ে। ওইটুকু একটা বাচ্চা ছাদ থেকে কোনো কারণে যদি পড়ে যায়, এত রাতে অন্ধকার, ছাদটা অন্ধকার থাকার কারণেই তিনি বাচ্চাটাকে দেখতেও পাননি এবং খুব তাড়াতাড়ি বাচ্চাটা বেরিয়ে যায়, সেই কারণেই বুঝতে পারেন। তো তিনি মনে মনে ভাবলেন সকালবেলা অফিস যাওয়ার আগে একবার বাচ্চার মাকে বা বাবাকে সাবধান করে যেতে হবে। এই ভেবে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে তিনি কাজে বেরিয়ে গেলেন এবং বেরোনোর সময় ভুলেই গেলেন যে বাচ্চার মাকে সে কথাটা বলার ছিল। রাস্তার মধ্যে হাঁটার সময় তার মনে পড়ল ব্যাপারটা। তিনি ভাবলেন যে বাড়ি ফেরার সময় অবশ্যই বলে দেব। সারাদিন কাজ করার পর তিনি যখন বাড়ি ফিরলেন তখনও তার মনে পড়েনি ব্যাপারটা যে তার বাবা বা মাকে এটা সাবধান করতে হবে। তিনি ভুলে নিজের রুমে চলে এসেছিলেন এবং রুমে ঢোকা মাত্রই তার মনে পড়ে যায়। তো তিনি আর না বেরিয়ে ভাবলেন ঠিক আছে, আজকে হলো না, কালকে আমি অবশ্যই বলে দেবো এবং এটা মনে করে বলে দেবো। তো প্রত্যেক দিনের মতোই সেদিনও তিনি খাওয়া দাওয়া করে 10টার মধ্যেই বিছানা নিলেন। বিছানায় উঠে কিছুক্ষণ শুয়ে থাকার পরই তিনি আবার চমকে উঠলেন। আজও সেই বাচ্চাটা ছাদের মধ্যে খেলছে এবং আগের দিনের থেকে একটু বেশি জোরে জোরে হাসছে। পাগলজি অবাক হয়ে গেলেন। এত রাতে একটা বাচ্চা বাবা মায়ের কাছ থেকে চলে আসছে, তারা বুঝতেই পারছে না। তিনি ধরপড়িয়ে খাট থেকে নামবেন এবং নেমে তিনি ঘর খুললেন না। তিনি কিছুক্ষণ দরজার সামনে ওয়েট করে রইলেন, কারণ আগের দিন দরজা খুলতেই বাচ্চাটা সিঁড়ির দিকে ছুটে চলে গিয়েছিল। তো এবার তিনি পায়ের শব্দটা অনুসরণ করতে থাকলেন দরজার ভিতর থেকেই, যে যখন তার দরজার দিক থেকে ছাদের ওই দিকের কার্নিশ পর্যন্ত বাচ্চাটা ছুটে যাবে তখন তিনি দরজাটা খুলবেন, কারণ এবার তিনি বাচ্চাটাকে হাতে নাতে ধরবেন। আওয়াজটা যখনই তার দরজার কাছাকাছি এলো তিনি চুপ করে রইলেন এবং যখনই দরজার দিক থেকে ছাদের ওই দিক পর্যন্ত গেল তিনি হঠাৎ করেই দরজাটা খুলে দিলেন। দরজা খুলতেই একটা আশ্চর্য জিনিস তিনি দেখলেন। ছাদের পাঁচিলের ওপর একটি 3 থেকে 4 বছরের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। তার বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। তিনি দরজা খুলে চিৎকার করতে লাগলেন, এই দাঁড়াও, ওখানে দাঁড়াও, নড়বে না, পড়ে যাবে তো, এত রাত্রে তুমি এরকম ছাদের মধ্যে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়াও। এই বলতে বলতে এগিয়ে যেতে থাকলেন এবং কিছুটা জাস্ট 2-3 পা এগোতেই বাচ্চাটা হঠাৎ করে ছাদের ওমাতায় দেয়ালে হাত দিয়ে নেমে পড়লেন। আবার বলছি, ভয়ে দৌড়ে গেলেন, কিন্তু অন্ধকারের মধ্যে বুঝতে পারলেন না। শুধু এইটুকুই বুঝতে পারলেন যে ছাদের পাশ দিয়ে যে গা পাইপ লাগানো আছে, বাচ্চাটা ওই গা পাইপ ধরে নিচে নেমে গেল। তাড়াহুড়োতে হাতে টর্চ না থাকায় তিনি দৌড়ে নিজের রুমে গেলেন। হাতে টর্চটা নিয়ে আবার দৌড় দিলেন ছাদের পাঁচিলের দিকে। সেখানে গিয়ে চারিদিকে টর্চ ফেলে দেখতে লাগলেন, কোথাও কিছুই দেখতে পেলেন না। তখন তিনি রিয়েলাইজ করলেন বাচ্চাটা সিঁড়ি দিয়ে না, গা পাইপ দিয়ে উঠছে। কিন্তু একটা 3-4 বছরের বাচ্চা গা পাইপ দিয়ে উঠছে কিভাবে? তো খুবই খারাপ ব্যাপার, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। তিনি রাত্রে ভালো করে ঘুমোতে পারলেন না। সকাল সকাল ঘুম থেকে উঠেই সেই বাচ্চাটার ঘরের সামনে গেলেন। বাচ্চাটার মাকে দেখতে পেয়ে বললেন যে
বাবা কোথায়? বাচ্চাটার মা বললেন কাজে বেরিয়ে গেছে। বাচ্চাটার বাবাও ইটভাটার কাছাকাছি একটি দোকানে কাজ করেন। আগরওয়ালজি ওয়েট না করে বাচ্চার মাকেই বললেন যে আপনারা রাতে কটার সময় শুয়ে পড়েন বলুন তো? বাচ্চার মা বললেন ওই 9:30 নাগাদ। আগরওয়ালজি বললেন আপনারা শোয়ার পর আপনাদের বাচ্চাটা ছাদে যায় আপনারা কি জানেন? মহিলা চমকে উঠলেন, ছাদে যায় মানে? আগরওয়ালজি বললেন প্রত্যেক দিন বাচ্চাটা ছাদে গিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে। আমি 2 দিন দেখেছি। ইভেন আমার মনে হচ্ছে ও সিঁড়ি দিয়ে না, পিছনের গা পাইপ দিয়ে ওঠে। আগরওয়ালজির এই অদ্ভুত কথা শুনে ছেলেটির মা অবাক হয়ে গেলেন। তিনি বললেন আগরওয়ালজি আপনি ভেবে কথা বলছেন তো? মানে আমার বাচ্চা সিঁড়ি দিয়ে উঠতেই কত ভয় পায়, পিছনের গা পাইপ দিয়ে উঠবে কিভাবে? আপনি ঠিকঠাক শুনেছেন তো? আগরওয়ালজি কিছুক্ষণ চোখ নামিয়ে ভেবে আবার বললেন আমি 2 দিন পর পর শুনেছি। ছেলেটির মা তবু একবার চিন্তা করে ভাবলেন যে ছেলেটি আগে বিছানায় ঘুমিয়ে পড়ে, তারপর তিনি ওঠেন এবং সর্বশেষে ছেলেটির বাবা। আগরওয়ালজি বললেন যে দরজাটা কি ভিতর থেকেই লাগানো থাকে? ছেলেটির মা বললেন হ্যাঁ, দরজা তো ছিটকিনি অনেক উপরে, সেখানে তো আমার ছেলে হাত নাগাল পাবে না। আগরওয়ালজি চিন্তায় পড়ে গেলেন, বললেন তবুও একবার চেক করে নেবেন, বাচ্চা ছেলে, বিপদ ঘটতে কিন্তু বেশি সময় লাগে না। ছেলের মা সম্মতি দিয়ে বললেন ঠিক আছে, আমি আজকে দেখে রাখবো। এই বলে আগরওয়ালজি বেরিয়ে গেলেন এবং যাওয়ার সময় তার মুখটা আরো বেশি চিন্তিত দেখাচ্ছিল। রাতে তিনি বাড়ি ফিরে প্রত্যেক দিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে বিছানায় উঠতে গিয়ে উঠলেন না, চেয়ারে বসে রইলেন। আজ যদি ছেলেটি আসে তাহলে তার হাত ধরে তার মায়ের কাছে নিয়ে যাব। চেয়ারটা সরিয়ে নিয়ে এসে একদম দরজার পাশে রাখলেন এবং কান পেতে রইলেন ছাদের দিকে। 10টার কয়েক মিনিট আগেই আবার সেই ছাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হলো। আগরওয়ালজি ঘরের ভিতর থেকেই চেয়ারের হ্যান্ডেলটা শক্ত করে ধরে বসে রইলেন এবং মনে মনে চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে তিনি দরজার সামনে উঠে দাঁড়ালেন। প্রত্যেক দিনের মতো সেদিনও পায়ের আওয়াজ ঘরের দিক থেকে ছাদের ও মাথার দিকে যাচ্ছিল। তিনি দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দিতেই তিনি দেখলেন ছেলেটি পাঁচিলের উপর উঠছে। তিনি ধমক দিয়ে দূর থেকেই তাড়া দিতে দিতে টর্চ হাতে নিয়ে দৌড়তে লাগলেন, দাঁড়াও দাঁড়াও করতে করতে। ছেলেটি খুব তাড়াতাড়ি ছাদের কার্নিস ধরে পিছন দিকে ঝুলে পাইপ দিয়ে নামতে শুরু করে দিয়েছে। আগরওয়ালজি দৌড়ে গিয়ে টর্চ মেরে ছেলেটির মুখের দিকে ফেলতেই দেখলেন এই ছেলেটি তার বিল্ডিং এর ছেলে নয় এবং ছেলেটি খুব স্মুথলি পাইপ দিয়ে নিচে নেমে পড়ল এবং নিচে নামতেই ডান দিকের রাস্তাতে দৌড় দিতে শুরু করলো। আগরওয়ালজি নিচের দিকে টর্চ ফেলতেই চমকে উঠলেন, দেখলেন যে ছেলেটি ছাদ থেকে নেমে গেল তার পিছু পিছু আরেকটি ছেলে হাত বাড়িয়ে কি যেন একটা চাইতে চাইতে তার পিছু পিছু চড়তে থাকলো। আওয়াজটা ঠিক এরকম এলো, আমার জিনিস ওটা, ওটা আমায় দে, দে বলছি, ওটা আমার জিনিস। যে ছেলেটি ছাদ থেকে নামলো তার পিছু পিছু আরেকটি ঠিক ওই বয়সেরই ছেলে ওই কথাটা বলতে বলতে তার পিছু পিছু হাঁটতে শুরু করলো। আগরওয়ালজি ছাদের কার্নিস ধরে
বসে পড়লেন। তিনি ব্যাপারটা বুঝতে চেষ্টা করলেন যে ছেলেটা যদি ওর সাথে এসে থাকে, মানে দুজন যদি একসাথে এসে থাকে, তাহলে একজন ছাদের মধ্যে কি করে, আর একজনই বা নিচে দাঁড়িয়ে কি করে? আর এই ছেলে তো আমাদের বিল্ডিং এর ছেলে না। তাহলে আমি মিছেই বিল্ডিং এর ছেলেটাকে ভাবছিলাম, এটা বাইরের কোনো ছেলে। আর বলছি, গভীর চিন্তায় পড়ে গেলেন। এই বয়সে একটা ছেলের সাহস হয় কি করে এরকম রাতের মধ্যে ছাদে, অন্যের ছাদে এসে খেলা করতে? আর বলছি, নিজের ঘরে ফিরে এলেন এবং সেদিন রাত্রেও তিনি ভালো করে ঘুমাতে পারলেন না। ব্যাপারটা নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়লেন। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি ছাদের দিকে আসতেই একটা জিনিস ছাদের ওই পাঁচিলের ধারে পড়ে থাকতে দেখলেন। জিনিসটা হাতে তুলে নিতেই বুঝতে পারলেন যে একটা রূপোর গহনা বাচ্চাদের হাতের মধ্যে পরানো হয়। অনেকেই এটাকে তাগা বলে চিনতে পারেন। এবং সেই রূপোর গহনার মাঝে একটি নাম লেখা বাংলা অক্ষরে। তিনি যেহেতু বাংলা পড়তে পারেন না, তাই তাগাটা নিয়ে পকেটে রেখে দিলেন। তিনি বুঝতে পারলেন যে কাল রাতে যে ছেলেটি ছাদে ছিল, এটি তার কাছ থেকেই পড়েছে। তিনি অফিস বেরোতে যাবেন, এমন সময় বিল্ডিং এর বাচ্চার বাবা এসে তাকে ধরলেন। কাল আপনি যা বলেছেন আমি বউয়ের মুখে শুনলাম, কিন্তু ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। কারণ প্রত্যেকদিন আমি দরজায় ছিটকিনি লাগিয়ে ঘুমাই, ছেলের তো সেই দরজার ছিটকিনি খুলে বাইরে বেরোনোর মানে কোনো সম্ভাবনাই নেই। তিনি বাচ্চাটার বাবাকে আচ্ছা ঠিক আছে বলে বেরিয়ে গেলেন। কাজে যাওয়ার আগে তাদের পাড়ার মোড়ে একটি সোনার দোকান ছিল। তো সেই সোনার দোকানে গিয়ে তিনি ওই রূপোর জিনিসটা দোকানদারকে দিলেন এবং বললেন, দেখুন তো এটা আপনার এখানকারই তৈরি কি? দোকানদার জিনিসটা হাতে নিতেই চিনতে পারলেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এ তো আমার এখানকার তৈরি। ওই জিনিসটার মধ্যে মাঝে একটা নাম লেখা আছে, দেখুন তো কার নামটা কি লেখা রয়েছে। তো দোকানদার ঘোরাতেই দেখলেন ভিতরে একটি নাম লেখা রয়েছে, শুভ। কিছুক্ষণ চিন্তা করে বললেন, আরে এই তো আমাদের চাটুর্যে মশাইয়ের ছেলে, তার জন্মদিনে আমি এটা বানিয়ে দিয়েছিলাম। কিন্তু এই বলে দোকানদার চুপ করে গেলেন। আবার বলছি, জিজ্ঞাসা করলেন, কিন্তু? দোকানদার বললেন, শুভ কদিন আগে মারা গিয়েছে। আবার বলছি, চমকে গেলেন, বলছেন কি? দোকানদার বললেন, হ্যাঁ, ইটভাটাতে যে কুঠুরিগুলো রয়েছে, ওই কুঠুরির উপরে খেলতে খেলতে বাচ্চাটা নিচেই পড়ে যায় এবং তারপরে মাথায় চোট লেগে বাচ্চাটা মারা যায়। কিন্তু শুনছিলাম এই তাগাটা নাকি তার হাতে সবসময় থাকতো, কিন্তু ওই সময় পাওয়া যায়নি। তার বাবা ভেবেছিলেন হয়তো হাত থেকে কোথাও পড়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে। তো আপনি এটা যদি ওর বাবাকে ফিরিয়ে দিতে পারেন তো খুব ভালো। আগরওয়ালজি গয়নাটা নিয়ে চাটুর্যে মশাইয়ের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনি চাটুর্যে বাড়ি গেলেন। সেখানে গিয়ে ডাকাডাকি করতেই একজন আধবয়স্ক লোক বেরিয়ে এলেন। বেরিয়ে আস সেই গয়নাটি লোকটিকে দেখান। গয়নাটি দেখাতেই লোকটি দৌড়ে এসে তার হাত থেকে গয়নাটি নিয়ে কাঁদতে শুরু করে দিলেন। বললেন, এটি আপনি পেলেন কোথায়? তো আমার ছেলের হাতে লাগানো থাকতো। ছেলেটা মরে যাওয়ার সময় এটাকে দেখতে পাইনি, আমরা অনেক খুঁজেছি এটাকে। এর জন্মদিনে এটা আমি দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল ছেলেটা।
কখনো হাত থেকে খুলতো না। আগরওয়ালজি বললেন, এইটা আমি ইটভাটা থেকে কুড়িয়ে পেয়েছি। তো সোনার দোকানে গিয়ে দেখাতে তিনি বললেন এটা আপনার ছেলের। তাই লোকটি বললেন, সবই আমার কপাল। প্রত্যেকদিন দুপুরে আমার জন্য খাবার নিয়ে যেত ছেলেটি। আমায় খাবার দিয়ে ভাটাতে এদিক ওদিক খেলতো। সেদিনও আমি খাবার খাচ্ছিলাম আর ছেলেটা আশেপাশে খেলছিল। ওই যে লেবারগুলো যেগুলো ঠিকানায় ছোট ছোট কুঠুরি করে থাকে, কোনো কারণে সেই কুঠুরির ওপরে উঠে যায় ছেলেটা। সেখান থেকে খেলতে গিয়ে নিচেই পড়ে আগরওয়ালজি চিন্তায় পড়ে গেলেন। ছেলেটা মারা গেছে, তার তাগা হারিয়ে গেছে, ছাদের মধ্যে একটা ছেলে ঘোরাঘুরি করছে, নিচে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। এইসব চিন্তায় আগরওয়ালজি পাগল হয়ে যেতে লাগলেন। তিনি তাগাটা ছেলের বাবাকে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এলেন। এসে ঘরের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তিনি ব্যাপারটা নিয়ে ভাবতে বসলেন যে আসলে ঘটনাটা কি ঘটলো। তার ছেলে যদি মারা গিয়েই থাকে তো এরা কারা? এরা সেটা কুড়িয়ে পেলই বা কোথায়? এই সমস্ত কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আগরওয়ালজির জানালার সামনে থেকে, মানে বাইরের দিক থেকে একটি রাগান্বিত আওয়াজ ভেসে আসলো, এবং সে আওয়াজটিও একটি বাচ্চার। জোর গলায় বলতে লাগলো, আমার জিনিসটা আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। ওটা আমার, ওটা আমি কুড়িয়ে পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। আগরওয়ালজি চমকে গেলেন, বললেন, আচ্ছা রে বেটা, প্রত্যেকদিন পালিয়ে যাস। দরজাটা খুলতে গিয়ে দরজা খুলছিল না। দরজার বাইরে থেকে বারে বারে ওই ছেলেটি একভাবেই বলতে থাকলো, ওটা আমার জিনিস, ওটা ফিরিয়ে দিও, ওটা ফিরিয়ে দেবে, ওটা আমি কুড়িয়ে পেয়েছি। আগরওয়ালজি ঘর থেকেই চেঁচিয়ে বললেন, তো ওটা নিয়ে যা, দরজাটা খুলে দে, ওটা তোমার কাছে নেই, তুমি ওটা দিয়ে দিয়েছো অন্যজনকে, তুমি কালকে ওটা নিয়ে আসবে, ওটা আমার, ওটা তুমি নিয়ে আসবে। এই বলতেই আওয়াজটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আগরওয়ালজি তখন দরজাটা খোলার চেষ্টা করতে দরজা খুলে যায়। দেখে ছেলেটি আবার সেই ছাদের কার্নিশে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকেই যেন কথাটা বলছিল, কিন্তু কথাটা দরজা এবং জানালার কাছাকাছি থেকেই আসছিল। তিনি বললেন, তুই পেয়ে যাবি, তুই চিন্তা করিস না, কিন্তু এভাবে ছাদের মধ্যে আসছিস, পড়ে গেলে। কথাটা শেষ না হতে হতেই সেই বাচ্চাটি ছাদ থেকে নেমে পড়ল। আগরওয়ালজি আবার দৌড়ে গেল ছাদের কার্নিশে, দেখলো হ্যাঁ, সে বাচ্চাটি একইভাবে ছাদের পাইপ ধরে নিচে নেমে গেল এবং নিচে আরেকটি বাচ্চা তার জন্য ওয়েট করেছিল। সে নিচে নামতেই বাচ্চাটি আবার তার পিছু পিছু ওইটা আমার, আমায় দে বলতে বলতে হাঁটতে থাকে। একই ঘটনার এক পুনরাবৃত্তি দেখে আগরওয়ালজি কিছুটা চমকে গেলেন। তিনি ঘরে ফিরে এসে ভাবতে শুরু করলেন। কোনো কিছুর কুলকিনারা না পেয়ে সকালবেলা তিনি আবার চাটুর্য বাড়ি গেলেন এবং গিয়ে সেটির বাবাকে বললেন, দেখুন, যে গয়নাটা আপনাকে কাল আমি দিয়ে গেলাম, ওটা একদিনের জন্য কি একটু পাওয়া যেতে পারে? তো চাটুর্য মশাই বললেন, ছেলে তো চলেই গেছে, গয়নাটা আর আমি রেখে কি বা করব, আপনার যদি কোনো কাজে লাগে তো নিয়ে যান। আগরওয়ালজি গয়নাটা হাত থেকে নিয়ে সোজা গেলেন এবং সেখানে গিয়ে যেখান থেকে পড়ে বাচ্চাটির মৃত্যু হয়েছিল সেই জায়গাটার কাছাকাছি ঘুরতে লাগলেন। একে তাকে জিজ্ঞাসা করে সেই জায়গাটায় পৌঁছে গেলেন এবং পুরো জায়গাটা পর্যবেক্ষণ করতে করতে দেখলেন সারি সারি প্রায় 10টা মতো কুঠুরি ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরই ফাঁকা, মানে কেউ নেই, হয়তো তারা কাজে বেরিয়ে গেছে। একদম শেষের দিকে 2 নম্বর ঘরটির দরজার সামনে
এলোমেলো চুলে একটি মহিলা বসে বসে ঝিমাচ্ছে। আগরওয়ালজি মহিলাটাকে দেখতে পেয়ে সেখানে যায়। তিনি মহিলাটার সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু মহিলাটার কোনো রেসপন্স নেই। তিনি চুপচাপ বসে রয়েছেন যেমনটি আগে ছিলেন। আগরওয়ালজি তাকে ডাকে, শুনছেন? 2-3 বার ডাকার পর মহিলাটি আলতো করে আগরওয়ালজির দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? আগরওয়ালজি তখন ওই গয়নাটা পকেট থেকে বের করে মহিলাটাকে দেখায়। গয়নাটা দেখতেই মহিলাটা লাফিয়ে উঠলেন। তিনি গয়নাটাকে কাতরভাবে চাইতে লাগলেন, বললেন, এইটা তুই কোথায় পেলি? এইটা একবারটি দিয়ে, একবারটি আমায় দেখা। আগরওয়ালজি কিছু না ভেবে গয়নাটা তাই মহিলাটার হাতে দিয়ে দেয়। মহিলাটা গয়নাটা নিয়ে কাঁদতে শুরু করে দেয়। কান্নাকাটি থামেই না। আগরওয়ালজি কিছু বুঝতে পারেন না। তিনি তখন বলেন, আরে আপনি কাঁদছেন কেন? মানে এটা কি আপনি চেনেন? মানে এটা আগে আপনি দেখেছেন? মহিলাটা কাঁদতে কাঁদতে বলে, এটাই তো নিয়ে এসেছিল বাবু, আমাকে দেখিয়েছিল। সরস্বতী পুজোর দিন এটা পেয়েছিল সে। আমি বলেছিলাম যে এটা যার তাকে ফিরিয়ে দিস। ও বলেছে এটা তার খুব পছন্দ হয়ে গেছে, ও এটা কুড়িয়ে পেয়েছে, এটা ওর। জানি না কি হলো, এমন শরীর খারাপ হলো ছেলেটির। আগরওয়ালজি ব্যাপারটা বোঝার জন্য মহিলাটাকে বলে, আপনার ছেলের কথা বলছেন? মহিলাটা ঘাড় দুলিয়ে বলে, হ্যাঁ, এটা আপনার ছেলে। মহিলাটা বলে, না, এটা ও কোথাও কুড়িয়ে পেয়েছিল, আমায় এনে দেখিয়েছিল। ওই যে চক্রবর্তী বসে আছেন, ওনার ছেলে রোজ দুপুরে এখানে ভাত দিতে আসে, তো তার সঙ্গেই আমার ছেলে সবসময় ঘুরত। একদিন হঠাৎ করে দেখি চক্রবর্তী মশাইয়ের ছেলে আমাদের এখানেই পড়ে মারা গেছে। সেই দেখে আমার ছেলের এমন জ্বর এলো যে সেও আর। এই বলে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আগরওয়ালজি ব্যাপারটা ভালো করে বুঝতে চেষ্টা করলেন। চক্রবর্তী মশাইয়ের ছেলে এদের বাড়ির কাছেই উপর থেকে পড়ে মরে গেল। এর ছেলে সেটা দেখে শরীর খারাপ করে মারা গেল। দুজনের কাছেই এই গয়নাটা ছিল। তাহলে এই গয়নাটা আমার ছাদে কি করে গেল? আর আমার ছাদে যে ছেলেটি ঘোরে সেই বা এটা পেল কোথা থেকে? এই কথাটা ভাবতে ভাবতে তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন যে মহিলাটির ঠিক দরজাতে একটা বাচ্চার ছবি আঠা দিয়ে দরজার উপরে লাগানো রয়েছে। বাচ্চাটি একটি লাল জামা পরে ছবি তুলেছে। বাচ্চাটির মুখটি দেখে আগরওয়ালজি কিছুটা চমকে গেলেন। যে বাচ্চাটির ছবি দরজায় লাগানো ছিল সেই বাচ্চাটি তার ছাদে দৌড়াদৌড়ি করে। কারণ বাচ্চাটি যখন পাইপ ধরে নামছিল, আগরওয়ালজি টর্চ দিয়ে তার মুখটা দেখেছিল 2 দিন। এটাই সেই বাচ্চা। তার মাথাটা একবার চক্কর দিয়ে ওঠে। তিনি মহিলাটাকে ওই ফটোর দিকে আঙুল দেখিয়ে বলেন, এটাই কি আপনার বাচ্চাটা? মহিলাটা আরো জোরে কাঁদতে শুরু করে। আগরওয়ালজি গয়নাটা তার কাছ থেকে নিয়ে হতভম্বের মতো হাঁটতে শুরু করে বাড়ির দিকে। এই ছেলেটি এই গয়নাটা নিয়ে তার ছাদের মধ্যে যদি খেলা করে, তাহলে নিচে যে ছেলেটি দাঁড়িয়ে থাকে
সেটা কি চক্রবর্তী মশাইয়ের ছেলে? কিন্তু এরা দুজনেই তো মৃত। মৃত দুটো ছেলে আমার ছাদে গিয়ে খেলা করে কেন? কারণ ওই ছাদের সঙ্গে তো এদের কোনো লিঙ্ক নেই। এই কথা চিন্তা করতে করতে আগরওয়ালজি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি পৌঁছেই তিনি ওই গয়নাটাকে প্রথমে ওই ছাদের কার্নিসের কাছাকাছি রেখে দিয়ে আসে এবং দরজাটা খোলা অবস্থাতেই তিনি চেয়ারে চুপ করে বসে থাকেন। তিনি এতটাই চিন্তিত হয়ে গেছেন যে সেদিন কোনো রান্না বান্না না করে, খাওয়া দাওয়া না করে একভাবে ওই চেয়ারের মধ্যে বসে ভাবতে শুরু করলেন যে তাহলে যে ছেলে দুটি এখানে আসে তারা দুজনেই মৃত। কিন্তু এই ছাদের সঙ্গে তাদের সম্পর্কটা কি? কথা বলতে বলতে আবার সেই হাসির শব্দ তিনি বাইরে থেকে শুনতে পেলেন, কিন্তু এবারে তিনি কাউকে দেখতে পেলেন না। সকালে প্যান্ডেলের কিছু বাঁশ বিল্ডিং এর গায়ে দাঁড় করিয়ে করিয়ে রাখছিল, তো অনেকগুলো লোক সেখানে বাঁশ তোলার কাজ করছিল। তার মধ্যে বিল্ডিং এরও কিছু লোক ছিল। লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন, বাঁশ? ও, আপনি তো জানেন না, আপনি তো এবছরই প্রথম। আসলে আমরা সবাই মিলে এই ছাদের মধ্যে সরস্বতী পূজা করি, তো খুব জাঁকজমক হয়, অনেকে আসে। আগরওয়ালজি হাঁ করে দরজার সামনে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। যে বাচ্চাটির সঙ্গে আগরওয়ালজির খুব ভাব, সে বাচ্চাটির বাবাও ওখানে ছিলেন। তিনি আগরওয়ালজির দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেলেন এবং তিনি দূর থেকেই জিজ্ঞাসা করলেন যে, আপনার কি শরীর খারাপ? আগরওয়ালজি যেন শুনতেই পেলেন না। লোকটি আগরওয়ালজির কাছাকাছি আসতে তার যেন জ্ঞান ফিরল। লোকটি আবার জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ? ঘুমোতে কি সমস্যা হচ্ছে? আপনার তো চোখের তলায় কালি পড়ে গেছে। আগরওয়ালজি সেই গয়নাটা লোকটিকে দেখালেন। লোকটি এটা নিয়ে বললেন, এটা কার? আগরওয়ালজি বললেন, চাটুর্যে মশাইয়ের ছেলে। লোকটি বললেন, চাটুর্যে মশাইয়ের ছেলের গয়না আপনার কাছে? আর ছেলেটি তো মাস 6 আগে মারা গেছে। আগরওয়ালজি বললেন, এটা আমি কুড়িয়ে পেয়েছি। আগরওয়ালজি মেঝেতেই বসে পড়লেন। লোকটি তখন কিছু বুঝতে না পেরে আগরওয়ালজিকে ধরতে গেলেন। কি হয়েছে আপনার? তিনি তাকে ধরে আবার খাটের মধ্যে বসিয়ে বললেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? আগরওয়ালজি বললেন, আচ্ছা, এই গয়নাটা কি হারিয়ে গিয়েছিল? লোকটি বললেন যে, হ্যাঁ, ইট ভাটাতেই তো ছেলেটার মৃত্যু হয়েছিল, কিন্তু চাটুর্যে মশাই দেখছিলাম ওই গয়নাটা খুব খুঁজছিলেন মৃত্যুর সময়। তিনি সবাইকে জিজ্ঞাসা করেছেন আমাদের যে এরকম কোনো গয়না পেয়েছে কিনা। আসলে ছেলেটা গয়নাটাকে খুব ভালোবাসতো। এই তো আগের বছরই তো এই সরস্বতী পুজোর প্যান্ডেলেই তো দুজনে একসাথে পুষ্পাঞ্জলি নিল। দেখো, আজকে দুই বন্ধুই একসাথে এই বয়সে। আগরওয়ালজি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। মানে? লোকটি বললেন, সরস্বতী পুজো হয় তো এইখানে ওই দুটো বাচ্চা, মানে চাটুর্যে মশাইয়ের ছেলে এবং ওই বস্তির একটা ছেলে ইট ভাটাতে কাজ করে, ওরা খুব দুই বন্ধু। তো দুজনে মিলে এখানে পুষ্পাঞ্জলি নিয়েছিল। তার তো 1 সপ্তাহ পরই দুজনের, মানে চাটুর্যে মশাইয়ের ছেলে ছাদ থেকে পড়ে মারা গেল, আর তার বন্ধুটাও শুনেছি নাকি শরীর খারাপ করে। আগরওয়ালজি এবার একটা লিঙ্ক খুঁজে পেলেন। তাহলে এই ছাদে তারা পুজোর জন্য আসত, কিন্তু একদিন পুজোর জন্য বা তবুও ব্যাপারটার মধ্যে ধোঁয়াশা হলো।
সব শুনে তিনি চিন্তা করতে থাকলেন যে এই দুটো ব্যাপারের মধ্যে কিছু তো একটা লিঙ্ক আপ রয়েছে। তিনি কাজে বেরোনোর জন্য রেডি হতে লাগলেন এবং কাজে গিয়ে প্রথমেই তিনি সেই মহিলাটার কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আপনার ছেলে এই টাকাটি যেদিনকে কুড়িয়ে নিয়ে এসেছিল সেদিন কি সরস্বতী পুজো ছিল? মহিলাটি বললেন, হ্যাঁ পুজোই তো ছিল। আমাকে দৌড়ে এসে বলল, মা ওই বাড়ির ছাদে নাকি পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি নেবে। ওই ছেলেটিও ছিল। ঘন্টা দুয়েক পরে ছুটে এসে বলল, মা এটা আমি কুড়িয়ে পেয়েছি। তারপরেই তো কি থেকে কি হয়ে গেল। আগরওয়ালজি ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারলেন। এবার আগরওয়ালজি তার মায়ের কাছ থেকে ঘটনাগুলো শুনে পুরো ব্যাপারটা যেন নিজের চোখে দেখতে পেলেন, যে দুটো বাচ্চা একসঙ্গে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি নিচ্ছে। পুষ্পাঞ্জলি শেষে দুজনে মিলে ছাদের মধ্যে খেলা করছে এবং সেই খেলা করতে করতেই এই ইটভাটার ছেলেটা ওই গয়নাটা কুড়িয়ে পায় এবং ওই গয়নাটা কুড়িয়ে পাওয়ার পর সে তার বন্ধুকে দেখাতেই বন্ধু বলে, ওটা আমার রে, পড়ে গেছে, দে ওটা। সে কিছুতেই সেটা না দিয়ে দৌড়ে বাড়ি চলে আসে এবং তার পিছু পিছু চাটুর্যমশাইয়ের ছেলেও আসে। তার বন্ধু তার মাকে দেখি আবার দৌড়ে চলে যায় অন্যদিকে, কারণ চাটুর্যমশাইয়ের ছেলেও তার পিছু পিছু আসছিল ওটা নেওয়ার জন্য। ওইটাকে না দেওয়ার জন্য ছেলেটি ছাদের উপর উঠেছে। সেই দেখে চাটুর্যমশাইয়ের ছেলেও ছাদে উঠেছে এবং যেহেতু ভাটাতে সে ছেলেরা থাকে, সে খুব অনায়াসেই ছাদ থেকে নামতে পারে, তাই সে উঠে আবার নেমেও পড়ে। কিন্তু চাটুর্যমশাইয়ের ছেলে ওইখান থেকে নামতে গিয়ে পড়ে মাথা ফেটে মৃত্যু হয় এবং সেই দৃশ্য দেখার পর জ্বর আসে সেই ভাটাখানা ছেলেটারও এবং সেই জ্বরে তারও মৃত্যু হয়। আগরওয়ালজি রোজ রাতে যে ছেলেটিকে দেখে ছাদের মধ্যে খেলা করতে, সেটা আসলে এই ভাটাখানার ছেলেটা। যেহেতু সেই গয়নাটা ছাদে কুড়িয়ে পেয়েছিল, তাই রোজ রাতে ওই গয়নাটা নিয়ে ওই ছাদে খেলা করে এবং যখন সে পাইপ ধরে নিচে নামে, চাটুর্যমশাইয়ের ছেলে তাকে ধরার জন্য ওখানে দাঁড়িয়ে থাকে এবং সে ছাদ থেকে নামতেই তার পিছু নেয় গয়নাটাকে নেওয়ার জন্য। একটাই কথা বলতে থাকে, ওটা আমার, ওটা আমায় ফিরিয়ে দে। আর এই ঘটনারই একমাত্র সাক্ষী হয়ে আছেন তিনি, দীনেশ আগরওয়াল। তো গল্পটা এখানেই শেষ হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। তো দেখা হচ্ছে এরকমই একটা গল্প নিয়ে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং যদি আপনাদেরও কাছে এরকম কোনো গল্প থেকে থাকে তো আমার দেওয়া মেল আইডিতে আপনারা এটা পাঠাতে পারেন। আমি নেক্সট এপিসোডে সেটা পড়ে শোনাতে পারি। মেল আইডিটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।